This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই খবর আপনাদের দিয়ে রাখি এই মুহূর্তে যা আমার হাতে এলো প্রসূন যিনি ছিলেন ওই ক্রাইম সিনে উপস্থিত। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তার বাড়িতেও ইডি হানা ছিল, আজ তাকে গাড়িতে তুললো ইডি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে প্রসূনকে আমরা জানবো। আমার সঙ্গে রয়েছে সত্যজিৎ, আমার সহকর্মী। আপডেট দাও সত্যজিৎ। সত্যজিতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। সত্যজিৎ, সেমিনার হলে কি করছিলেন? সেমিনার হলে কি করছিলেন? কিছু বলবেন বাবা? আধিকারিকরা সেদিনকে সেমিনার হলে কি করছিলেন? সেমিনার হলে কি করছিলেন? সেমিনার হলে কি করছিলেন? কিছু বলবেন বাবা? আধিকারিকরা সেদিনকে সেমিনার হলে কি করছিলেন? সাংবাদিকরা প্রসূনকে সামনে পেয়ে জিজ্ঞাসা করছেন কি করছিলেন সেমিনার হলে, মানে ওই ক্রাইম সিনে যা মার্ক করে করে আমরা দেখিয়েছিলাম। ক্রাইম সিনে ভিড়, এই প্রসূন সেখানে ছিলেন। আজ তাকে কেন গাড়িতে তুললো ইডি বলবে সত্যজিৎ। সত্যজিৎ, দেখো, প্রায় 6.5 ঘন্টারও অধিক সময় প্রসূন ব্যানার্জির সঙ্গে কথা বলার পরে ইডি আধিকারিকরা তাকে কিন্তু তাকে নিয়ে গেল, অর্থাৎ দপ্তরে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি স্পষ্ট না হলেও যে বিষয়গুলি জানা যাচ্ছে যে তথ্য তাদের হাতে এসেছিল সেই তথ্যর সঙ্গে বেশ কিছু অসঙ্গতি মিলেছে প্রসূন ব্যানার্জির। অর্থাৎ যে সম্পর্ক সন্দীপ ঘোষের সঙ্গে এই প্রসূন ব্যানার্জির এবং বেশ কিছু বছর ধরে তার সঙ্গে যে ঘনিষ্ঠতার সম্পর্ক এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কিভাবে তার এত প্রতিপত্তি হলো, সেই সব বিষয়গুলো যেমন ইডি আধিকারিকদের কাছে ছিল বিষয়গুলি, সেই বিষয়গুলি নিয়ে যখন প্রশ্ন করে তখন সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করতে পেরেছেন ইডি আধিকারিকরা। সে কারণের জন্য তাকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। পিউ, সত্যজিৎ, এই প্রসূন ছিলেন ক্রাইম সিনে। প্রসূনের নাম ক্যানভাসের মধ্যে এন্ট্রি নেয় ক্রাইম সিনে তার উপস্থিতির জন্য, কিন্তু শেষমেশ ওই আর্থিক দুর্নীতির জালেই জড়ালেন প্রসূন, যার জন্য ইডি তাকে গাড়িতে তুললো। একেবারেই তাই, যে বেশ কিছু বছর ধরে একজন ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে সে কর্মক্ষেত্রে নিযুক্ত থাকলেও সন্দীপ ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং সন্দীপ ঘোষের সে ছায়া সঙ্গী হয়েই তিনি সময় কাটাচ্ছিলেন বা তার কর্মজীবনের সময় অতিবাহিত করছিলেন। সেই প্রসূন ব্যানার্জিকে কিন্তু আজকের এই আর্থিক দুর্নীতি মামলায় সকাল 6:45 নাগাদ তার বাড়িতে ইডি আধিকারিকরা আসেন এবং নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন, অর্থাৎ আর্থিক দুর্নীতি নিয়ে তার সঙ্গে কি সম্পর্ক সন্দীপ ঘোষের সেই সব প্রশ্নপত্র কার্যত প্রস্তুত রেখে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সেক্ষেত্রে দীর্ঘ সময়ের একটা জিজ্ঞাসাবাদের পরে একদম 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 সত্যজিৎ, এই প্রসূনের সম্পত্তিও বিরাট, এরকম কোন তথ্য আছে কি? আমরা যে বাড়িটার ছবি দেখছি এটাও বেশ বড়। একেবারেই শুধুমাত্র এই বাড়ি নয়, আশেপাশের সাধারণ মানুষ তারা মুখ খুলতে না চাইলেও যতটুকু জানা যাচ্ছে যে অল্প কয়েক বছরের মধ্যে একটা হসপিটালে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করার সুবাদে এত প্রতিপত্তি সম্পত্তি করতে পারে এবং তার চালচলন, তার ব্যবহার এবং তার জীবনযাপন সবগুলোই কিন্তু প্রশ্নতীত বিষয় ছিল। ফলে প্রসূন ব্যানার্জি শুধুমাত্র সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই তার এতগুলো সম্পত্তি এবং এত জীবনযাপনের ধারাবাহিকতা উপরের দিকে, শেয়ার মার্কেটের মতন উপরের দিকেই বলে কিন্তু সাধারণ মানুষ জানা যাচ্ছেন। সেই সব বিষয় নিয়ে আজকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ এবং তার অর্থনৈতিকের উৎস কোথায় সেই বিষয় যখন করা হয় সেক্ষেত্রে যথাযথ উত্তর না পাওয়াতেই কিন্তু তাকে আজকে ইডি আধিকারিকরা নিয়ে যাওয়া হয়েছে, ইডি আধিকারিকরা নিয়ে গেছেন বলেই কিন্তু প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি। সত্যজিৎ, কোথায় এই মুহূর্তে যতটুকু জানা যাচ্ছে যে সিবিআই অর্থাৎ ইডি দপ্তরেই নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রাথমিক পর্যায়ে জানা যাচ্ছে। কিন্তু তুমি নজর রাখো, পরে তোমার থেকে আমি আপডেট নেব। একবার ভাবুন, এই প্রসূন সত্যিই তো প্রসূন চট্টোপাধ্যায় একটা সরকারি হাসপাতালের ডেটা এন্ট্রি অফিসার, তার এত সম্পত্তি আঙুল ফুলে কলা গাছ শুধু সন্দীপ ঘোষের বদান্যতায়। তাহলে সন্দীপ ঘোষের মাথায় কার হাত? প্রশ্নগুলো তো আসে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস বাবু, আপনারও নিশ্চয়ই জানতে ইচ্ছা করে মানে কিভাবে দেখেন বিষয়টা?
না পিউ, এটাতে আমরা খুব একটা অবাক হচ্ছি না। তার কারণটা হচ্ছে, যদি খুব শুনতে খারাপ লাগলেও এটা ফ্যাক্ট, এই যে আমি তৃণমূল করব কেন বা তৃণমূল সমর্থন করব কেন, এর পিছনে এটা আমরা বহুদিন ধরে বলে আসছি। এর পিছনে কারণ তো একটাই, সেটা হচ্ছে যে আমাকে অর্থনৈতিকভাবে লাভবান হতে হবে। এর ছাড়া তো ধরুন আজকে বামপন্থী করতে গেলে কেউ হয়তো কমিউনিস্ট আদর্শে বিশ্বাস করছে বা একটা আদর্শ আছে, সে তার জন্য করছে। বিজেপি করতে গেলে মনুবাদ হোক, হিন্দুত্ব হোক, তার পিছনে একটা আদর্শ আছে, তার জন্য করছে, বা অন্যান্য কিছু। সেই তৃণমূলটা করার পিছনে আমার আদর্শ কি, আমার উদ্দেশ্য কি, বিধেয় কি? আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাকে যেন তেন প্রকারেণ পয়সা অর্জন করতে হবে, পয়সা রোজগার করতে হবে, পয়সা এইভাবে রোজগার করতে হবে আর কি, সহজভাবে তো হবে না, এবং আমায় ক্ষমতার শীর্ষের কাছে থাকতে হবে বা ক্ষমতার শীর্ষের কাছাকাছি পৌঁছাতে হবে। এটা শুধুমাত্র সন্দীপ ঘোষ কোনো নতুন জিনিস নয়। এই সন্দীপ ঘোষের মতো হাজার হাজার আছে। আমরা এটা বহুদিন ধরে বলছিও যে এই যে নারকীয় ঘটনা ঘটেছে, সেটা শুধুমাত্র একটা হত্যালীলা নয়। এর পিছনে একটা প্রচুর বড় র্যাকেট আছে, যেটা ক্রমশ প্রকাশ পেতে চলেছে। শুধু কেন একজনকে এরকম নারকীয় ঘটনার শিকার হতে হলো, তার একটাই কারণ, সে হয়তো কিছু দেখে ফেলেছিল, কিছু বুঝে ফেলেছিল, বা বিশাল কিছু হয়তো তার কাছে খবর এসে গেছিল, যেটা তার মুখ বন্ধ করার জন্য তাকে এইভাবে হত্যা করা হয়েছে। আজকে আমাদের এটা ভালো লাগছে, একটা সরকারি হাসপাতালের একজন প্রিন্সিপাল, তিনি কিভাবে একটা হাসপাতালকে দুর্নীতির আখড়া বানালেন, এ তো শেখার মতো, তো শিল্প পর্যায়ে নিয়ে গেছেন দুর্নীতিকে। একটা হাসপাতাল দুর্নীতির আখড়া। হ্যাঁ দেখুন, এটা তো একটা আমাদের চরম সামাজিক অবক্ষয় হয়েছে। হাসপাতাল একটা স্বাস্থ্যক্ষেত্র, সেখানেও আমরা বাদ দিচ্ছি না। আমরা কি করে যাচ্ছি। আমরা শিক্ষাক্ষেত্র এর আগে দেখেছি, আমরা বিভিন্ন ক্ষেত্র দেখেছি। আপনি পিউ আমাকে একটা জায়গা বলুন, একটা ক্ষেত্র বলুন যে জায়গায় দুর্নীতি নেই। প্রত্যেকটা ক্ষেত্র, পশ্চিমবঙ্গের কাছে। একদম দেবাশিস বাবু, আমি 100% সহমত আপনার সঙ্গে। কোন ক্ষেত্রটাকে বাদ দেব? স্বাস্থ্যটা এতদিন ভাষা ছিল, এবার তো সরাসরি সেখানে দুর্নীতির পোকা দেখা যাচ্ছে। আর কোথায়? বিভিন্ন শাখা প্রশাখা, কোথাও শিক্ষা, কয়লা, গরু, বারবার দেখিয়েছি আপনাদের। তার সঙ্গে এখন স্বাস্থ্য। আর তাই কি সুপ্রিম কোর্টে ছুটেছিলেন সন্দীপ ঘোষ, যাতে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটেটাকে আটকানো যায়, না বের করা যায়। চলুন, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময়। সুপ্রিম কোর্টে আজ সেই মামলার হিয়ারিং ছিল, সেখানে কি স্বস্তি পেলেন সন্দীপ? জ্যোতির্ময়, দেখো, আজ সুপ্রিম কোর্টের স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ। তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, অর্থাৎ আরজি করের আর্থিক দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সেই নির্দেশই বলবৎ থাকছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, গত 22শে আগস্ট যখন ধর্ষণের মামলার শুনানি হচ্ছিল, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত টানা 2 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রধান বিচারপতি রেজদাস তারা প্রশ্ন তুলেছিলেন। এবং আজকে যখন সন্দীপ ঘোষ আসেন এবং তার পক্ষে আইনজীবী, তিনি বারবার ধরে যে কথা বলার চেষ্টা করেন যে ধর্ষণের মামলার সঙ্গে এই আর্থিক দুর্নীতির মামলাকে গুলিয়ে ফেলা কখনোই ঠিক নয়, এবং এই নেক্সাসের মধ্যে বড় কুচক্রী হিসেবে যে সন্দীপ ঘোষ রয়েছেন, সেই বিষয়টি যেভাবে কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণে উল্লেখ করছে, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। তিনি সরাসরি ভাবে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণকে এক্সপাঞ্জ করার দাবি করেন, এবং তার পাশাপাশি বিভিন্ন বায়োমেডিকেল নিয়ে যেভাবে তদন্ত চলছে, সেক্ষেত্রটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। কিন্তু আজকে প্রধান বিচারপতি, সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল প্রত্যেকেই একটা বিষয় স্পষ্ট করে দেন যে যিনি অভিযুক্ত তিনি কখনোই কোনো মতামত দিতে পারেন না যে তদন্ত কিভাবে চলবে। প্রধান বিচারপতি স্পষ্ট জানান যে দেশের হাইয়েস্ট কোর্ট হিসেবে তদন্ত যাতে নিরপেক্ষ হয়, সেই বিষয়টি তারা সুনিশ্চিত করবেন, কিন্তু তদন্ত কিভাবে চলবে সেই বিষয়টি শীর্ষ আদালত ডিরেকশন দিতে পারেন না। সুতরাং সেখানে একজন অভিযুক্ত, তিনি তো কোনো মতামত দিতে পারেনই না, এবং তার এই আবেদনের কার্যত কোনো লোকাল স্ট্যান্ডার্ড নেই, কোনো অবস্থান নেই। এই বক্তব্যই আজকে প্রধান বিচারপতি শুনানির একেবারে প্রাথমিক অংশে এবং শেষে খারিজ করার সময়ও তিনি আবারও উল্লেখ করে এই মামলাকে তিনি খারিজ করে দেন। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। সন্দীপ ঘোষ স্বস্তি পেলেন না, তিনি সিবিআই এর জালে। স্বস্তি কি করে পাবেন? একে একে সাগরেদরাও যদি জালে যায়। আমরা জানি না এখনো যে প্রসূন চ্যাটার্জির কি স্ট্যাটাস, কিন্তু ইডি তাকে নিয়ে গিয়েছে, খবরটা গেছে সন্দীপ ঘোষের কানে।